গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি। লেখিকা মারিয়ামিম, ছদ্মনাম, পর্ব সংখ্যা ১৬ এবং শেষ। বিভিন্ন রকম রং বেরঙের আলোক রশ্মিতে আলোকিত হয়ে আছে চারপাশ। ব্যস্ততায় দম ফেলানোর উপায় নেই কারো। কারো। মামনি আজ সবচেয়ে বেশি ব্যস্ত। যদিও এখানে অনেকে আছে, সেই সাথে আছে রিক্তা আপু। হয়তো প্রিয় কি এনেছে তাদের। আম্মিও এসেছে, তবে বাবা আসেনি। হয়তো আসবেও না। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। বাবার যতই অপছন্দের হই না কেন আমি, বাবা তো আমার কাছে প্রিয় ছিল। দিন শেষে এক পলক তাকে দেখলেও তো শান্তি লাগতো। অথচ কত মাস হয়ে গেল বাবাকে দেখিনি আমি। দেখিনি বললে ভুল হবে। দেখেছি, তবে তা আড়ালে থেকে। আজ আমার এত বড় দিনে বাবা এখানে নেই। ভাবতেই একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। আজ আমার গায়ে হলুদ। নতুন করে সবটা করা হয়েছে। আগেরবার কোনো মতে শুধু বিয়েটাই সম্পন্ন হয়েছিল। তাতে ছিল না কোনো জাঁকজমক, আর না ছিল কোনো উৎসব মুখর পরিবেশ। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে উপস্থিত প্রতিটা ব্যক্তি বিভিন্নভাবে নিজের অনুভূতি প্রকাশ করছে। কেউ গান গেয়ে, তো কেউ নাচের মাধ্যমে মাতিয়ে রাখছে এই হলুদ সন্ধ্যাকে। মনি, হাসি, তন্নি, রিয়ন আর সাথে নয়নাও এসেছে। হলুদের সাথে পিচ্চি নয়নাকে দারুণ লাগছে আমার কাছে। গোল গোল মুখশ্রীতে অদ্ভুত এক মায়া আছে, যে মায়ের সহজে যে কাউকে বেঁধে ফেলতে পারবে। এর আগে দু তিনবার কথা হলেও আজ মেয়েটাকে অন্য রূপে আবিষ্কার করলাম। না খুব বেশি চঞ্চল আর না গম্ভীর, দুইটা মিলে একদম পারফেক্ট। নয়না বেশ কয়েকবার আমার আশেপাশে এসে ঘুরঘুর করে গেছে। একবার ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলবে? নয়না আমার দিকে তাকিয়ে বলল, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার বিয়ের সময়ও কি আমাকে এমন সুন্দর লাগবে? বলেই প্রশ্নমাখা চোখে তাকিয়ে থাকলো। আশেপাশে রিয়নকে খুঁজলাম। একটু দূরেই এখানে আসা মেহমানদের সাথে কথা বলছে ও। সেদিক থেকে চোখ ফিরিয়ে মৃদু হেসে নয়নাকে বললাম, হুম, লাগবে তো। বাট কতটা সুন্দর লাগবে সেটা তোমাকে রিয়ন ভালো বলতে পারবে। ওকে যে জিজ্ঞাসা করো। নয়না একবার রিয়নের দিকে তাকিয়ে আচ্ছা বলে চলে গেল। তবে রিয়নের দিকে নয়, উল্টো দিকে। মনে হলো লজ্জা পেয়েছে। সেদিকে তাকিয়েই হেসে দিলাম আমি। ঠিক তখনই হুড়মুড় করে হাসি আর তন্নি এসে আমায় জড়িয়ে ধরল। হাসি বলল, কি রে, এত হাসছিস যে? জিজুর কথা মনে পড়ল? দেখ, কী সব বলিস না। আমি কি এমনিতে হাসতে পারি না? হাসি বলল, তা পারিস, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। থামবি তোরা, নয়তো মায়ের খাবি এখন। দেখ দোস্ত, তোর হলুদে পাইছি, মার খাইতে না। তাই ভাবছিলাম কিছু ক্রাশ খামো, বাট তোর তো কোনো দেবরও নাই। আচ্ছা, প্রিয় জিজুর কোনো বন্ধুও কেউ নাই? এত নিরামিষ কেন সব? বলেই মুখ বানালো। আমি আর তন্নি তাদেরকে অট্ট হাসিতে ফেটে পড়লাম। তন্নি হাসতে হাসতে বলল, আহারে বেচারি। তন্নি কথা শেষ হতেই হাসি তন্নির পিঠে কিল বসিয়ে দিল। তন্নি ওকে মারতে নিলেই হাসি দৌড় দেয়। তাদেরকে হাসি বাড়ে আমারে। এভাবে হেসো না প্রিয়, বুকে লাগে যে আমার। হঠাৎ আমার কথা স্তব্ধ হয়ে যায়। এই কণ্ঠের মানুষটা যে প্রিয় নয় তা খুব ভালো করে বুঝতে পারলাম। হালকাভাবে পিছনে তাকাতে যা দেখলাম, তার জন্য প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, এটা আবির। মনের মাঝে এলোমেলো ভাবনা আসছিল বারবার। আবির এখানে কেন আসবে? কে ডেকেছে ওকে? আমি যখন এসব ভাবনায় ব্যস্ত, তখন আবির কিছু একটা আমার মুখের উপর স্প্রে করে দেয়। আর আমি চোখে ঝাপসা দেখতে দেখতে ঢুলে পড়ে সেটায়। ঝাপসা চোখে মানুষটাকে এদিকেই আসতে দেখেছিলাম। তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব হতেই নড়ে চড়ে উঠে আমি। মস্তিষ্কে স্নায়ু কোষে যখন জ্ঞান হারানোর পূর্বের কথা স্মরণে আসে, তখন জাগ্রত হই। তাড়াতাড়ি উঠে বসতে নিলেই হাতে টান পড়ে। মৃদু আর্তনাদ করে আবারও শুয়ে পড়ি। ভালো করে চোখ মেলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। হাতে লাগানো ক্যানোলায় টান পড়েছিল একটু আগে। আশেপাশে চোখ পড়তেই সবার প্রথমে নজরে এলো প্রিয়কের মুখখানি। চোখে মুখে কেমন বিষণ্ণতার ছাপ পড়েছে। অথচ
কিছু সময় পূর্বেও কতটা প্রাণবন্ত ছিল মানুষটা। আচ্ছা, কত সময় পার হয়েছে? আবির কোথায়? আর আমি বা এখানে এলাম কখন? আমার ভাবনার সমাপ্তি ঘটিয়ে প্রিয়ক আমার মাথায় হাত বুলিয়ে বলল, বেশি চিন্তা করিস না, সব ঠিক আছে। ঘাবড়ানোর কিছু হয়নি, আর কিছু হতেও দেব না। তখনও সবটা আমার মাথার উপর দিয়ে গেল। তবুও তার দেওয়া আশ্বাস যেন মন বুঝে গেল। নীরবে সম্মতি দিয়ে ওভাবেই শুয়ে থাকি। তবে ভাবনারা থেমে নেই। তারা তাদের মতো ছুটে চলেছে। খুব বেশি মানুষ না হওয়ায় মোটামুটি ফাঁকা পরিবেশই ছিল। আম্মি আর মামুনি যে সব মহিলারা এসেছিলেন, তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। মনি, হাসি ওরাও নিজেদের মতো ব্যস্ত ছিল। তা খুব বেশি সময়ের জন্য নয়। এতটুকু সময়ের মাঝে আবির কি করে আসলো? আর কি ছিল সেই স্প্রেতে? কি উদ্দেশ্য ছিল ওর? এসব ভাবনার মাঝে দু চোখে নেমে এলো ঘুম। গভীর ঘুম। একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে তাকিয়ে নিজেকে কারো বাহুবন্দিতে আবদ্ধ পেলাম। তার এই হার্টবিটের মৃদু আওয়াজে ঘুম ভেঙেছে আমার। তবে তাকিয়ে অবাক হলাম। বাইরে হয়তো এখন গভীর রাত। রাত জাগা নিশাচর পাখি ছাড়া আর কেউ জেগে আছে বলে সন্দেহ। এর মাঝে প্রিয়ক চেয়ে আছে আমার পানে। ঘুমায়নি কেন মানুষটা? এত কিসের চিন্তা তার? আমাকে চোখ মেলতে দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়তা? কষ্ট হচ্ছে? পানি খাবি? বলে উঠে বেড সাইড টেবিলের উপর থেকে পানি নিতে যায়। আমি তার হাত ধরে বাধা দিলে সে আমার দিকে প্রশ্ন চোখে তাকিয়ে থাকে। আমি মৃদু স্বরে বললাম, তোমার কি হয়েছে? ঘুমায়নি কেন? এত অস্থির হচ্ছে কেন? মুহূর্তে মানুষটা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, কই কিছু হয়নি তো। তোর শরীর ভালো না, তাই চিন্তিত ছিলাম, আর কিছু না। আমি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। একজন মানুষ ঠিক কতটা ভালোবাসলে তার প্রেয়সীর জন্য এতটা ব্যাকুল হয়। প্রিয়ক আমাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে। তার হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটে চলেছে। প্রিয়ক আমার মাথায় এক হাত বোলাতে বোলাতে বলল, কাল বিয়েটা ক্যান্সেল করি। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকালাম। যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দিত এই দিনটার জন্য অপেক্ষা করে এসেছে, সে আজ এমন কথা বলছে। আস্তে করে শুধু কারণ জানতে চাইলাম তার কাছে। প্রিয়ক বলল, তোর শরীর ভালো না, এই অবস্থায় এতটা ধকল নেওয়া ঠিক হবে না। তাই তার দরকার নেই, আমি ঠিক আছি। কতটা ঠিক আছিস তা ভালো করেই জানি। একটুর জন্য হারাতে বসেছিলাম তোকে, মানে? আমার প্রশ্নের আর কোনো উত্তর না দিয়ে আমাকে ঘুমিয়ে যেতে বলে। মনের মাঝে প্রশ্নটা উকি মারলেও আর কিছু বললাম না। চুপ করে প্রিয়কের বুকের মাঝে মিশে রইলাম। তবে বেশিক্ষণ জেগে থাকার শক্তি ছিল না, ঘুমিয়ে পড়ি। সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি ঘর প্রবেশ করতেই ঘুম ভেঙে যায় আমার। উঠে বসতে নিলে হাতে টান খায়। মৃদু আর্তনাদ বেরিয়ে আসে মুখ থেকে। টানের উৎস খুঁজতে দেখলাম হাতে স্যালাইন লাগানো। আস্তে উঠ, নয়তো ব্যথা পাবে। রিক্তা আপু বলল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি এখানে? আর স্যালাইন? প্রিয়ক ভাইয়া থাকতে বলেছে আমাকে। ভাইয়া একটু কাজে গেছে, তাই। আর তোর শরীর খুব দুর্বল, এজন্য ডক্টর স্যালাইন দিয়ে গেছে। আপাতত কয়েক ঘন্টা এভাবেই থাকতে হবে। আপুর কথা শুনে অবাক হই। তার মানে কি প্রিয়ক বিয়ের ডেট পিছিয়ে দিয়েছে? আপুকে জিজ্ঞেস করলাম, আপু বিয়ের কি হবে তাহলে? তুই সুস্থ না হওয়া পর্যন্ত কিছুই হবে না, ভাইয়া সবাইকে জানিয়ে দিয়েছে। ভাগ্যিস বেশি কাউকে জানানো হয়নি, নয়তো সম্মানের প্রশ্ন উঠত। আপু মৃদু হেসে জবাব দিল। আমি কিছু বলতে নেব তার আগে আপু আবার বলল, হয়েছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। যা করার ভাইয়া করবে। তুই চুপচাপ শুয়ে থাক, নয়তো আমি বকা খাবো ভাইয়ের কাছে। সূর্যের তেজ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বেড়ে চলেছে আমার মাঝের অস্থিরতা। সকাল থেকে মানুষটাকে দেখা হয়নি। কোথায় আছে, কি করছে কিছুই জানি না। ঘুমটা বড্ড বেশি হয়েছে আমার। সারাটার সময় প্রায় ঘুমিয়েই কাটছে। হাতের স্যালাইন এখনো চলছে। রিক্তা আপু এখন পাশে নেই। ছোট পিচ্চিটাকে খাওয়াতে গিয়েছে। বেড সাইডের টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে ডায়াল প্যাডে গিয়ে খুব পরিচিত নাম্বারে কল দেয়। প্রথম রিং হতে রিসিভ করে মানুষটা। বেশি আসে তার উত্তেজিত কণ্ঠস্বর। তুই ঠিক আছিস? কোনো প্রবলেম হচ্ছে না তো? দেখ, একদম ওঠার চেষ্টা করবি না। চুপচাপ শুয়ে থাক, নয়তো হাতে ব্যথা পাবি। আমি ঠিক আছি। আমার কথায় মানুষটার কথা আটকে যায়। তারপর বললাম, তুমি কোথায়? একটু কাজে আছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। চিন্তা করিস না।
খেয়েছো কিছু? না। নাকি না খেয়ে আছো? খেয়েছি। আরও কিছু কথা বলে ফোন রেখে দেয় মানুষটা। সবটা আমার ঠিক থাকা নিয়ে। সন্ধ্যার আকাশে সূর্যাস্তের পর আজানের সুমধুর ধ্বনিতে আলোড়িত হয় প্রকৃতি। তার কিছু সময় পর দেখা যায় মানুষটার। ঠিক কী কাজে গিয়েছিল তা জানা নেই আমার। তবে বড্ড ক্লান্ত ছিল তার মুখখানি। এক পলক আমার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনও শুয়ে আছি আমি। স্যালাইন শেষ হলে উঠতে মানা। কিছু সময় পর বের হয়ে প্রিয়ক। শাওয়ার নিয়েছে একবারে। এখন কিছুটা ফ্রেশ লাগছে মানুষটাকে। আমার পাশে এসে আমাকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসায়। তারপর আমার কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। খেয়েছিস কিছু? না। আচ্ছা বস, আমি খাবার আনছি। তার দরকার নেই, আমি এনেছি। তোমাদের দুজনের জন্যই এনেছি। দরজার দিকে তাকাতেই দেখলাম রিক্তা আপু খাবারের ট্রে হাতে নিয়ে ঢুকছে। ভিতরে এসে টেবিলের উপর খাবার রেখে বলল, ফুপি পাঠিয়েছে, তাড়াতাড়ি দুজনে খেয়ে নাও। সারাদিন তো মনে হয় না কিছু খেয়েছো। তারপর আপি চলে যায়। প্রিয়ক নিজের হাতে খাবার মাখিয়ে আমাকে খাইয়ে দেয়। সেই সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ হয়ে গেলে প্রিয়ক বলে, ছাদে যাবি? আমি মাথা নেড়ে সম্মতি দিয়ে উঠতে নিলে বাধা দেয়। তারপর নিজে আমাকে কোলে তুলে নেয়। এরপর খুব সাবধানে আমাকে নিয়ে ছাদে আসে। তাকে মানা করলেও শুনে না। ছাদে আসার পর আমাকে দোলনায় বসে দিয়ে নিজে দোল দিতে থাকে। আকাশে চাঁদটা আজ পূর্ণ গোলাকার রূপে আছে। হয়তো পূর্ণিমা আজ। আমাদের মাঝে হয় না কোনো কথা। তবু মুহূর্তটা অনেকটা রোমাঞ্চকর মনে হয়। আবারও সেজে উঠেছে পুরো বাড়ি। সাজানো হয়েছে বাড়ির গেট থেকে ছাদ পর্যন্ত সবটাই। রং বেরঙের আলোয় আলোকিত চারপাশ। এরই মাঝে বধূ বেশে বসে আছি আমি। বাইরে নয়, ছাদেই করা হয়েছে সব আয়োজন। স্টেজে বসে থাকা অবস্থায় তন্নি আসে আমার কাছে। এসেই বলল, বলেছিলাম না প্রিয়ক ভাইয়া তোকে খুব ভালোবাসে? এখন মিলল তো আমার কথা। আসলে মানুষটা এতটা ভালো কবে বাসলো বুঝতে পারলাম না। আমরা তোর হলুদের দিন বুঝেছিলাম। পাগলের মতো করছিল মানুষটা। স্টেজে এসে যখন দেখলো তুই শুয়ে আছিস, ভেবেছিল হয়তো ঘুমিয়ে পড়েছিস। কিন্তু কয়েকবার ডাকার পরও যখন উঠলি না, পাগলের মতো করছিলি। তারপর হুট করে নজর যায় গেটের দিকে। আবিরকে বের হতে দেখে। যা বোঝার বুঝে গিয়েছিল। পাগলের মতো চিৎকার করছিল। তার ডাক শুনে আমরা সবাই ছুটে আসি। তোর চোখে মুখে পানি ছিটা দেওয়ার পরও তোর জ্ঞান ফেরে না। তখন যদি তুই ভাইয়াকে দেখতিস, তাহলে বুঝতিস এরপরেই তোকে কোলে করে গাড়িতে বসায়। আমি, তোর ফুপি আর আন্টি গিয়েছিলাম সাথে। ভাইয়া সারা রাস্তা অস্থিরতায় ছিল। হাসপাতালে পৌঁছেই তোকে এমার্জেন্সিতে নেওয়া হয়। প্রায় ঘন্টা পর তার বের হয়। এর পুরো সময়টা পাগলের মতো করছিল প্রিয়ক ভাইয়া। ডাক্তার যখন জানায় তোর জ্ঞান ফিরেছে, এখন ঠিক আছিস, তখন যে কিছুটা শান্ত হয়। তখন আমরা জানতে পারি তোকে এমন একটা কেমিক্যাল দেওয়া হয়েছে যাতে প্রথম অবস্থায় অজ্ঞান হলেও ধীরে ধীরে মৃত্যু হয়। আর একটা দেরি হলেও হয়তো তোকে আর বলতে পারে না তন্নি। আমাকে জড়িয়ে ধরে বুঝতে বাকি নেই মানুষটার সে সময় কী অবস্থা হয়েছিল। অথচ আমার সামনে কতটা শান্ত ছিল। মানুষটার প্রতি নিজের অনুভূতি দিন দিন বেড়ে চলছে। আর আবির নিজের কাজ হাসিল করতে না পারায় আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ভাবতে অবাক লাগে, একসময় এই মানুষটাকে নিজের একজন ভালো বন্ধু ভেবেছিলাম। সেই সাথে মনে হয়েছিল তাকে আর ভাবতে পারি না। বর এসেছে ধ্বনি কানে আসতেই এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ে সারা অঙ্গে। মৃদু মোমের আলোয় আলোকিত আর বেলি ফুলের সুবাসে মুখরিত হয়ে আছে ঘরটি। খুব সুন্দর করে গোলাপ আর বেলি ফুলে দিয়ে সাজানো হয়েছে। তারই মাঝে মোমবাতির আবছা আলোয় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। প্রিয়ক আমার কাঁধে হাত রেখে বলল, পছন্দ হয়েছে? আমি সাজিয়েছি সবটা। আমি মাথা নেড়ে হ্যাঁ জানাই। প্রিয়ক আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখে। মৃদু স্বরে বলল, বউয়ের সাজে আমার ছোট পুতুলটাকে এতটা সুন্দর লাগে তা জানা ছিল আমার। বলে আমার কাঁধে উষ্ঠ শুয়ে দেয়। কেঁপে উঠে আমি। নিজের আঁচল শক্ত করে মুঠোয় ধরে রাখি। মানুষটা মাথার উপরে ওড়নাটা খুব সাবধানে খুলে পাশে রাখে। আমার ঘাড় তার ছোঁয়া পেতেই আবারও কেঁপে উঠি। চাইলেও এক চুলও সরতে পারি না আমি। এক অস্থিরতা বয়ে চলছিল সারা শরীরে। মানুষটার নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে পড়ছে আমার সারা পিঠ জুড়ে। তার ছোঁয়া যত গাঢ় হচ্ছে, আমি ততই বরফে পরিণত হচ্ছি। কাঁপানো কণ্ঠে প্রিয়কে ডেকে মৃদু কেঁপে উঠি। মানুষটা যেভাবে সেভাবেই বলল, নিজেকে হারাতে দিবি তোর মাঝে? বিলীন হতে চাই তোর ভালোবাসায়। রাঙাতে চাই তোকে নিজের ভালোবাসার রঙে। দিবি কি সেই অধিকার? আমি মুখে কিছু বলতে পারি না।
শুধু তার দিকে ফিরে তাকে জড়িয়ে নেই। মানুষটা বোধহয় তার উত্তর পেয়ে গেছে, আমাকে কোলে তুলে নেয়। জানি কেউ দেখবে না আমাদের, তবু মুখ লুকায় তার বুকের মাঝে। সে আমার কপালে উষ্ণ পরশে আরো আপন করে নেয়। মৃদু স্বরে বলল, ভালোবাসি আমার প্রেয়সী, খুব ভালোবাসি। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।